আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বিদ্রোহী ঘাঁটিগুলোতে হামলা বাড়িয়েছে সিরিয়া ও রাশিয়া। দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে প্রস্তুতিমূলক মহড়ায় যোগ দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দখলদারিত্বের অবসান, বললেন হামাস প্রধান। এদিকে প্রিগোজিন হত্যার প্রতিশোধ নিতে চায় আরপিসি। কুরআন অবমাননা, পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতিসংঘের মুখপাত্রের বক্তব্য। সর্বশেষ জানিয়ে দেব জুমার খুতবায় ব্রিক্সে যোগদানের মাধ্যমে নয়া বিশ্ব ব্যবস্থায় ইরানের অবস্থান ফুটে উঠেছে, বললেন আলী আকবরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিদ্রোহী ঘাঁটিগুলোতে হামলা বাড়িয়েছে সিরিয়া ও রাশিয়া। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ঘাঁটি ও অস্ত্রের গুদামে তাদের হামলা বাড়িয়েছে। নিশানা করা হয়েছে কয়েক ডজন যোদ্ধাকে। বুধবার সহিংসতা বৃদ্ধির মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রক এমনটাই জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়ার বিমান বাহিনী উভয়েই আলেপ্পো, লাতাকিয়া ও হামার অঞ্চলে সন্ত্রাসীদের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান ও গোলন্দাজ হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত বা আহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসী ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার এবং গোলাবারুদ গুদাম সবকিছুকে নিশানা করা হয়। সিরিয়ার আল কাদার সাবেক সহযোগী নেতৃত্বাধীন জিহাদি হায়াত তাহরির আল শামস গোষ্ঠী ইদলিব প্রদেশের পাশাপাশি আলেপ্পো, হামা ও লাতাকিয়া সংলগ্ন প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। যুদ্ধ পর্যবেক্ষণে নিয়োজিত ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, জুন মাস থেকে রাশিয়ান বিমান হামলায় 2 শিশু সহ 13 জন বেসামরিক নাগরিক এবং প্রায় 28 জন জিহাদি নিহত হয়। সিরিয়ার সংঘাত 2015 সাল থেকে মস্কো হস্তক্ষেপ করেছে। 12 বছর ধরে গৃহযুদ্ধের শুরুতে বিদ্রোহীদের কাছে হারানো দামেস্কের বেশিরভাগ অঞ্চল ফিরে পেতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সাহায্য করেছে এই রুশ হস্তক্ষেপ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে এইচটিএস ও তাদের মিত্রদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে আসাদের মিত্র মস্কোর ক্রমবর্ধমান হামলাকে চিহ্নিত করেছেন। আবদুল রহমান আরও বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ড্রোন তৈরির সন্দেহে এইচটিএস এর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এইচটিএস নিয়মিতভাবে সেনা ও সরকারপন্থী বাহিনীর ওপর মারাত্মকভাবে হামলা চালায়। রাশিয়া বরাবর এই দেশের উত্তর পশ্চিম বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিব এলাকায় হামলা চালিয়েছে। দক্ষিণ কোরীয়রা উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে প্রস্তুতিমূলক মহড়ায় যোগ দিয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার কয়েক লাখ মানুষ, বিশেষ করে এই বছর উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির কথা মাথায় রেখে প্রতিরক্ষা মহড়ায় অংশ নিচ্ছে। উলজি ফ্রিডম শিল্ড মহড়া সোমবার সারা দেশে শুরু হয়েছে। এটি 31 আগস্ট পর্যন্ত চলবে। গ্রীষ্মকালীন এই বার্ষিক সামরিক মহড়া অন্যান্যভাবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সময় অনুশীলনকে সরকারের কার্যক্রমের সাথে একীভূত করে। 4 দিনের বেসামরিক উলচি অনুশীলনের সময় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জরুরি পরিষেবা কর্মীরা সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পারমাণবিক হামলায় প্রতিক্রিয়া জানায়। বেসামরিক নাগরিকেরা বুধবার বিমান হামলার মহড়ায় অংশ নিয়েছিল। 2017 সালে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী প্রশাসনের অধীনে উত্তর কোরিয়ার সাথে বচসার পর এবারই প্রথমবারের মতো তারা এই মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক থেকে ফিরে আসার পর তার প্রথম মন্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল সোমবার বলেছেন, পিয়ংইয়ং যুদ্ধে তার লক্ষ্য অর্জনের জন্য তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। উত্তর কোরিয়ার ক্যাম্প ডেভিড নথি এবং উলচি ফিল্ড শিল্ড অনুশীলনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা এটিকে আক্রমণের একটি পূর্বসূচি হিসেবে দেখে। দেশটি সতর্ক করেছে যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে অঞ্চলটিকে নজিরবিহীন বৃহদাকারের থার্মোনিউক্লিয়ার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দখলদারিত্বের অবসান, বললেন হামাস প্রধান। ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনের একমাত্র সমাধান হলো অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো। তিনি আরো বলেন, অবরোধ বন্ধ ও অবৈধ বসতি নির্মাণ শক্তভাবে প্রতিরোধ করবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর ও গ্রাম জুড়ে চলমান দখলদার বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিয়েছেন হামাস প্রধান। ইসমাইল হানিয়া বলেন, নতুনভাবে আরোপিত অবরোধ, গণগ্রেফতার অথবা ফিলিস্তিনিদের বাড়ি ঘর ধ্বংস
করে দেওয়ার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটবে না। তিনি বলেন, দখলকৃত পশ্চিম তীর জুড়ে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রাখা ও পবিত্র স্থানসমূহের ইহুদিরকরণের প্রচেষ্টার নতুন একটি বিদ্রোহী প্রজন্মের দ্বারা তীব্র প্রতিরোধের সম্মুখীন হবে। হামাস বলেন, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা ও গুপ্ত হত্যার মাধ্যমে নিরাপত্তার সমস্যার সমাধান করতে চায়, তবে তাদের উচিত এসব অযৌক্তিক স্বপ্ন ও কাল্পনিক নীতি সম্পূর্ণ ত্যাগ করা, কারণ ফিলিস্তিনিরা তাদের ভূমি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। হানিয়া সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে প্রতিরোধের মাত্রাও বৃদ্ধি পাবে। প্রিগোজিন হত্যার প্রতিশোধ নিতে চায় আরভিসি। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ওয়াগনার প্রধান ও কমান্ডার দিমিত্রি উটকিনের হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা কিয়েভপন্থী একটি রুশ সশস্ত্র জনগোষ্ঠী। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় রাশিয়ান ভলেন্টিয়ার কর্পসের কমান্ডার ডেনিস কাপুস্টিন ওয়াগনার যোদ্ধাদের প্রতি এ আহ্বান জানান। ডেনিস কাপুস্টিন বলেন, আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নজরদারিতে কিছু না করে বসে থাকতে হবে এবং আপনাদের কমান্ডারদের হত্যাকারীদের সহযোগী হতে পারেন অথবা প্রতিশোধ নিতে পারেন। তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে ইউক্রেনের পক্ষ নিতে হবে। রুশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিগোজিন, উটকিন সহ ৮ জন বেসরকারি বিমান বাটিতে ছিলেন। বুধবার মস্কোর উত্তরে এটি বিধ্বস্ত, বিমানে থাকা সবাই নিহত হয়েছে। প্রিগোজিন ও ওয়াগনার ভাড়াটে সেনারা জুন মাসে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সে বিদ্রোহের প্রায় 2 মাস পর বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার এই জেট দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু প্রিগোজিনকে হত্যা করা হয়েছে এটি প্রমাণিত হওয়ার সম্ভাবনা কম। এর আগে বৃহস্পতিবার 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে হামলা করা হয়েছিল, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে এ অভিযোগ ভিত্তিহীন। পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতিসংঘের মুখপাত্রের বক্তব্য। পবিত্র গ্রন্থের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক আজ ইরাক এবং সুইডেন পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন। সুইডেনের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে গতকাল সকালে শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের দেওয়াল টপকে উপরে উঠে আগুন ধরিয়ে দেয়। বাগদাদে সুইডিশ দূতাবাস এক বিবৃতি জানিয়েছে, হামলার কারণে দূতাবাসটি বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের সকল কার্যক্রম স্থগিত থাকবে। বার্তা সংস্থা এরনা জানিয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সুইডেনের বারবার কোরআন অবমাননা এবং বাগদাদে সুইডিশ দূতাবাস পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরাক ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ওই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, অন্যান্য বিষয়ের মধ্যে আমরা উদ্বেগের সাথে সুইডিশ দূতাবাসে বিক্ষোভকারীদের প্রবেশ এবং আগুন লাগানোর বিষয়টির উপরও নজর রাখছি। আমরা পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজনীয়তায় বিশ্বাসী। স্টেফান বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা সহ ইবাদতের স্থানগুলোর অবমাননা কোনোভাবে গ্রহণযোগ্য না, কিন্তু দুঃখজনকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই উস্কানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। দুজারিক বলেন, পারস্পরিক ধর্ম ও মাযহাবের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সকল মানুষের গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। ইরাক সরকারও এই বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে। ব্রিক্সে যোগদানের মাধ্যমে নয়া বিশ্ব ব্যবস্থা ইরানের অবস্থান ফুটে উঠেছে বললেন আলী আকবরী। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ব্রিক্স ইরানের সদস্যপদ প্রাপ্তি আমেরিকার এক নায়কত্ব, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ঔদ্ধত্য দমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ আল হাজ আলী আকবরী আজ মন্তব্য করেন। 13তম সরকারের সক্রিয় কূটনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী এবং এ অঞ্চলের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার কূটনৈতিক যথার্থ এবং দূরদর্শী নীতি বলে অভিহিত করেন তিনি। বিশিষ্ট আলেম আরো বলেন, রাশিয়া এবং প্রাচ্যের সাথে বিশেষ করে সাংহাইয়ের ইরানের যোগদান ছিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্যগুলোর অন্যতম। ব্রিক্সে ইরানের যোগদান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রাইসির সফর সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট রাইসির সাম্প্রতিক আফ্রিকা সফরে গুরুত্বপূর্ণ অর্জন ব্রিক্সে ইরানের সদস্যপদ লাভ। ব্রিক্সের সদস্য হয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ইরানও যুক্ত হলো। জনাব আলী আকবর